নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্তা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। ওয়েলকাম টু হেলথ ইনসাইট চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি আজকে কথা বলবো খাবার নিয়ে তো বটেই, কিন্তু সেটা কাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ভাইটাল, টডলার বা গ্রোয়িং চিলড্রেন। কারণ আমরা তাদের ফুড হ্যাবিটটা যদি এমন তৈরি করে দিতে পারি যাতে একটা পয়েন্টে গিয়ে যখন তাদের নিজের কন্ট্রোল চলে আসছে কি চুজ করে খাবো, সেটা স্কুলে হোক বা পরবর্তীকালে অন্য কোনো জায়গায় যেখানে তার সাথে তার বাবা মা থাকছে না, তখন তার জন্য সেটা কিন্তু খুব বেনিফিশিয়াল হবে। অনেকেরই বক্তব্য থাকে যে বাড়িতে এত রেস্ট্রিকশন মেনে চললে সেই তো স্কুলে গিয়ে অন্যের টিফিন থেকে উল্টোপাল্টা খাবার খাবেই। সেটা কিন্তু হয় না, অ্যাকচুয়ালি হয় না। আপনি যদি একটু সময় দিয়ে বাচ্চার পেছনে, বাচ্চার খাওয়া নিয়ে একটু লেগে থাকেন, ন্যাক করা না, কিন্তু কিভাবে কোন খাবারগুলো ওর ডায়েটে দিতে পারি, ও পছন্দ করছে না একটা খাবার, তাই বলে সেটাকে আমি অফ করে দেবো না, সারা জীবনের জন্য বলবো না ও তো ওই শুরু থেকে খাবারটা খেতোই না, তো আমি কি করে দেবো, অন্যভাবে রিইন্ট্রোডিউস করা, যেটা আমি বলে দেবো পরবর্তী আমার ডিসকাশনে। এইভাবে কিন্তু জিনিসগুলোকে ওর ডায়েটে যদি সব কিছু রাখতে পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতে পারেন যে আমার ছেলে বা মেয়ে সব খায়, এটা হচ্ছে মেন মান্ত্রা আর কি, তাহলে কিন্তু অনেকটাই আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, কগনিটিভ ফাংশন অ্যান্ড ওভারঅল ইমিউনিটি। তো প্রথমেই যেটা আমি বলতে চাই যে বাচ্চা জন্মানো থেকে 6 মাস অবধি তো সে ইদার ব্রেস্ট ফেড অর ফর্মুলা ফেড, সেটা আমাদের আর কোনো হাত নেই বাইরের খাবার ইন্ট্রোডিউস করার। কিন্তু যখন 6 মাস পিরিয়ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে আমরা উইনিং ফুড যেটা বলে থাকি, মানে বাড়িতে তৈরি খাবার, এই সমস্ত ইন্ট্রোডিউস করি। হুড়মুড়িয়ে সব খাবার একসাথে খাওয়ানোর কোনো দরকার নেই এই ভেবে যে 6 মাস তো সে শুধু দুধ খেয়েই ছিল, এখন যখন তার স্কোপ হচ্ছে বাইরের খাওয়ার, তো দিনে অনেকটাই আমরা উইনিং ফুড দিই, তা না। গো স্লো। সে দুধ খেয়ে অভ্যস্ত, তার আস্তে আস্তে বাইরের ফুডটা অ্যাডজাস্ট করতেও সময় লাগবে। এই করে করে আমরা বাই দ্য টাইম হি অর শি রিচেস 1 ইয়ার আমাদের দেখে নিতে হবে মোটামুটি তার ডায়েটে সবই ইন্ট্রোডিউস করা গেছে, এই জিনিসটা দেখে নিতে হবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চুইং অ্যাবিলিটি। আমি অনেক এরকম কমপ্লেন্টস আসে মাদের দেখেছি, বাচ্চা 1.5 বছর বা অলমোস্ট 2 ইয়ার্সও হয়ে গেছে, সে চু করতে পারে না ভালো করে, তাকে এখনো পরেজ মতো করে খাওয়াতে হচ্ছে বা চামচে করে খাওয়াতে হচ্ছে। বাচ্চা পারে না কথাটা আমি ঠিক এনকারেজ করি না, কারণ বাচ্চাকে আস্তে আস্তে ওরকম খাবার খাওয়ানো অভ্যেস করতে হয় যাতে সে বুঝতে পারে এই খাবারটা আমাকে গিলে খেতে হবে না, একটু মুখে রেখে একটু স্যালাইভারি মাইলেজ মানে জুস, মুখে যে এনজাইমগুলো থাকে আমাদের সেইগুলো দিয়ে সেটাকে ব্রেক ডাউন করে দাঁতের সাহায্যে সব মিলিয়ে ওটাকে একটু নরম করে নিয়ে এবার সোয়ালো করতে হবে, এই জিনিসটা বাচ্চাকে বোঝাতে হবে। তো সেইভাবে যদি খাবারগুলো আমরা ওর ডায়েটে রাখি, ও 1 ইয়ার 1.5 বছর ওরকমের মধ্যে কিন্তু অনেক খাবারই চু করার এবিলিটি ওর মধ্যে চলে আসবে। 5 ইয়ার ফাউন্ডেশন, আমি যে আরেকটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে একটা বাচ্চা যখন 5 বছর হয়ে যাচ্ছে, এই ফার্স্ট 5 ইয়ার্স মানে ফার্স্ট 3 ইয়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড +2, 3+2, টোটাল এই 5 ইয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট একটা বাচ্চার লাইফে, সব দিক দিয়েই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটার মধ্যে ফুডও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আর প্রাইমারিলি দেখা যায় আজকাল স্কুল 3+এ শুরু হচ্ছে কি 4+এ অনেকে শুরু করছে, তো মোটামুটি এই ফার্স্ট 5 ইয়ার্সের অনেকটা সময় সে কিন্তু বাড়িতেই থাকছে। সুতরাং বাড়ির কেয়ারটেকার বলুন, গ্র্যান্ড প্যারেন্টস বলুন বা মা বাবা বলুন, যেই তাকে তার সাথে বেশিরভাগ সময় থাকছেন খাওয়ানোর জন্য, তাদের হাতে কিন্তু ম্যাক্সিমামটা থাকে। তারা যদি একটু সময় নিয়ে বাচ্চাটার পেছনে খাওয়াটা নিয়ে, আর অন্যান্য আনুষঙ্গিক ব্যাপার তো আছেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঘুম, এগুলোও ইম্পর্টেন্ট ডেফিনেটলি। শুধু খাবার খাইয়েই তো একটা বাচ্চাকে সম্পূর্ণভাবে হেলদি বলা যেতে পারে না, ঘুমটাও ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও ইম্পর্টেন্ট। কিন্তু খাবারটা যেহেতু বাচ্চা নিজে নিজে চুজ করতে পারে না ইনিশিয়াল পিরিয়ডটাতে, তাকে হেল্প করে দিতে হয় চুজ করতে। দেখো তুমি এটা খাচ্ছ, এটা খেলে কিন্তু এটা হবে, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা, ভুল কথা বলা না, কিন্তু সত্যি কথা বলা, এইটা খেলে না তোমার
চোখটা ভালো হবে, এইরকম সত্যি কথাগুলো যেগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্ট। কিন্তু কখনোই এরকম রিওয়ার্ড কিছু দেবেন না, এটা খেয়ে নাও তাহলে পরে কিন্তু তোমাকে একটা চকলেট দেবো, এটা খেয়ে নাও তাহলে কিন্তু পরে তোমাকে বিকেলে আমি বেড়াতে নিয়ে যাব। এইরকম রিওয়ার্ড সেটা খাবার ক্ষেত্রে বা পড়াশোনা কোনোটার ক্ষেত্রেই আমি এনকারেজ করি না। কিন্তু খাবার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, সবসময় ফাংশনসগুলোকে আমরা যদি জেনারেলি ডিসকাস করি, পরে তো এগুলো ওরা পড়াশোনাতেও পড়বে, কিন্তু ইন জেনারেলও যদি বলি না, বাচ্চাদের মনে কিউরিওসিটিটা অনেক বেশি থাকে আর 5 জনের মানে ডেভেলপড ম্যাচিওর্ড লোকের থেকে। ওরা যদি জানে আচ্ছা এটা খেলে এইটা হয়, সেই 3 ইয়ার্স এজের বাচ্চা বুঝতে পারবে, তাহলে কিন্তু আমার মনে হয় জিনিসটা অনেক সুবিধার হবে। নেক্সট যেটা নিয়ে আমি কথা বলবো, পিকি ইটার বা পিকি টডলার এই একটা ফেজ যায়, বা টিথিং ফেজ। এই সময় বাচ্চারা অনেক কিছু খেতে চায় না, সেটা ফ্যাক্ট। তখন কি করতে হবে, যে খাবারটা তার পক্ষে কনজিউম করা ইজি, অনেক সময় বাচ্চা দুধ খেতেই শুধু পছন্দ করে, বা এমন কিছু যেটা গলা খাবার, চুইং নয়, টিথিং ফেজ বুঝতেই পারছেন, ফর দ্য টাইমিং তাই দিন, ইট ক্যান বি ফর আ উইক অলসো। কিন্তু তারপর চেষ্টা করে করে দেখুন যে ও নিতে পারছে কিনা। টিথিং ফেজটা কিন্তু একটা খুব টেম্পারারি ফেজ, পার্মানেন্ট নয়, কিন্তু আপনাকে ওটা দেখতে হবে ওই ফেজটা কখন চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে যেটা বললাম পিকি ইটার, এইটাকে যদি আপনি এনকারেজ করেন যে আমার ছেলে বা আমার মেয়ে তো এটা খাচ্ছে না, আমি তো চেষ্টা করলাম, কত চেষ্টা করলাম, চেষ্টাটা একদিন দুদিন নয়, এটা কিন্তু মাসেও যেতে পারে। এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে বিভিন্নভাবে। কথার কথা বলছি, যদি আপনার বাচ্চা শাক সবজি খেতে না চায়, ভেজিটেবলস, আপনি ওকে বয়েলড ফর্মে দিচ্ছেন, ও ভালো লাগছে না হয়তো খেতে প্রথম একদিন দুদিন, আপনি ওটাকে একটু মানে ধরুন কুমড়ো সেদ্ধ না দিয়ে কুমড়ো একটু ভাজা করে দিন, বা কুমড়ো দিয়ে অন্যরকম কিছু একটা সুইট আইটেম করে দিন পাকা কুমড়ো দিয়ে, কারণ ওটার একটা সুইটনেস ইম্পার্ট করার ক্ষমতা আছে। সুইট পটেটো, এগুলোতে একটা সুইটনেস ইম্পার্ট করার ক্ষমতা আছে। বিভিন্ন ডিশেসে এগুলোকে দিন, যাতে ওর এক্স্যাক্টলি না মনে হয় আমি ভেজিটেবল খাচ্ছি, ও জানতেই না পারে ভেতরে এটা কি আছে। তো এইভাবে কিন্তু ভালোভাবে ভেজিটেবলস আর ফ্রুটস কিন্তু ইন্ট্রোডিউস করা যায়। অনেকেই আছে কলা খেতে চায় না হয়তো, ওটস খেতে চায় না হয়তো, ওটস আমি সেক্ষেত্রে যারা ভেজিটেরিয়ান তাদের বলতে পারি ওটস, বানানা, প্যানকেক, বা যারা নন ভেজিটেরিয়ান ওটস, বানানা, আরেকটা ডিম দিয়ে দিন, আরও এনহ্যান্সড এনরিচড হয়ে গেল। এইগুলো দিয়ে একটা ব্যাটার ফর্ম করে যদি প্যানকেক করে দেন না, বাচ্চা যখন খাচ্ছে সে কিন্তু একটুও বুঝতে পারবে না এর মধ্যে ওটস আছে যেটা একটা হোল গ্রেন, বানানা আছে যেটা একটা গুড ফ্যাট, এগ আছে যেটা একটা কমপ্লিট প্রোটিন, এত কিন্তু ওর মাথায় কাজ করবে না। কিন্তু এটা একটা কমপ্লিট খাবারের মধ্যে পড়ছে, যেটা কিনা কমপ্লিটলি ওর ব্রেন ডেভেলপমেন্ট, ইমিউনিটি সব কিছু কিন্তু খেয়াল রাখবে। নেক্সট যেটা আমি বলবো, ভেরিয়েশন। এক খাবার রোজ বাচ্চাকে দেবেন না, ভাত ডাল সবজি, ভাত ডাল সবজি বা খিচড়ি। আমি অনেক বাচ্চার ডায়েটে দেখেছি খিচড়ি খুব একটা স্টেপল ফুড। খিচড়িটা আমরা সাধারণত বাচ্চা যখন শুরুতে খেতে শুরু করে তখন একটা খিচড়িটা অনেক দিনই আমরা রেকমেন্ড করে থাকি, যেহেতু চাল ডাল আর একটু সবজি দিয়ে ব্যাপারটা একটা কমপ্লিট ফুড হয়ে যায়। কিন্তু বাচ্চা যখন ক্রমশ বড় হচ্ছে, তারকে দেওয়া উচিত নানান রকমের হোল গ্রেনস। ওটস শুনলে অনেক বয়স্ক লোকেরাও, আমি ম্যাচিওর 30-40 বছরের লোকেরাও আমি দেখেছি নাক ছিটকোয়। সেটা কেন? ওটসটাকে জলে মিশিয়ে খেতে গেলে একটা স্লাইমি নেচার চলে আসে। ওটসটাকে ওইভাবে খাওয়ার দরকার নেই। ওটসের অনেক রকমভাবে খাওয়া যেতে পারে, ওটস উপমা, ওটস পোহা, ওটস প্যানকেক, রুটিতে ওটসের একটু গুঁড়ো দিয়ে অনেকভাবে ওটসটাকে না ডায়েটে আনা যায়। সেভাবে যদি আনতে পারেন কোনো অসুবিধাই নেই। আর আরেকটা যেটা আমি সব সময় বলি, একটা বাচ্চার ডায়েটে ভেরিয়েশন যত তাড়াতাড়ি আপনি ইন্ট্রোডিউস করবেন, বাচ্চার পক্ষে সেটা অ্যাকসেপ্ট করা অনেক বেশি ইজি হবে। যত বাচ্চা বড় হবে তত ওকে নতুন খাবার দেবেন, বাচ্চার মধ্যে একটা কন্ট্রোল চলে আসে, না এটা আমি খাবো না, এটা আবার কি জিনিস, এটা তো খাইনি আমি কখনো, এই যেটা আসা খুব ন্যাচারাল। সেই জন্য আমি বলছি ওকে যতটা পারবেন যতটা তাড়াতাড়ি সব ফুডের সম্বন্ধে একটা টেস্ট ডেভেলপ করা, একটা আইডিয়া ডেভেলপ করানোর চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে, কোনো খাবার ও যদি খেতে না চায় সেটা টেম্পোরারি স্টপ করুন। যদি ভেরিয়েশন ডায়েটে আনতে না পারেন তাহলে কোনো কাউকে কনসাল্ট করুন, নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান। অ্যাট দ্যাট মোমেন্ট যদি সেটা না পারেন তাহলে স্টপ করুন, জিনিসটা কয়েকদিন বাদে আবার অন্যরকমভাবে রিইন্ট্রোডিউস করুন, যাতে ওর মাথায় না থাকে মা তো আমার পেছনে পড়ে আছে গাজর খাওয়ানোর জন্য, আজ খেলাম না কালকে অন্যভাবে খাওয়াচ্ছে, সেটা না। ও যাতে কমপ্লিটলি ওর মেমোরি থেকে ওয়াশ অফ হয়ে যায় যে গাজরটা আমাকে খেতে হবে, মা খাওয়াবেই, এই জিনিসটা। নেক্সট যেটা বলছিলাম ভেজিটেবলস নিয়ে,
বড্ড মায়েরা চিন্তা করে। ফ্রুটস যদি বা মায়েরা বলে ঠিক আছে খাইয়ে দেওয়া যায় বা পিউরি করে দেওয়া যায় বা জুস করে দেওয়া যায়, ম্যাক্সিমাম তো সবাই আমি শুনি জুস করে দেয়, যেটা আমি কমপ্লিটলি ডিসএগ্রি করি, ডিসঅ্যাপ্রুভ করি। হ্যাঁ, মৌসাম্বি অরেঞ্জেস একটা সার্টেন পয়েন্ট অবধি আমরা জুস করতে বলি, কিন্তু আপেল, পেয়ারা, একটু নরম পেয়ারা, পেঁপে, তরমুজ, এগুলো তো জুস করার কোনো আর দরকার লাগে না যখন তার পুরো ওরাল যে ফর্মেশন ডেভেলপমেন্টটা হয়ে যায়, তারপর আর দরকার লাগে না। ভেজিটেবলসগুলোকে কি করতে পারেন, ধরুন রুটি বানাচ্ছে, রুটির মধ্যে একটু স্টাফ করে দিলেন, বা ব্রেড রোল বানাচ্ছেন, তার মাঝখানে পনিরের সাথে গ্রেটেড ভেজিটেবলস দিয়ে একটা পুর তৈরি করে ব্রেড রোল বানিয়ে দিলেন। ও যখন খাচ্ছে একটা চিলি, পনিরের একটা চিলি ফ্লেভার পাচ্ছে, আর গ্রেটেড ভেজিটেবলস তো ওর মুখে অতটা লাগছেও না যে ওর মধ্যে ক্যাবেজ আছে বা ক্যারেট আছে বা বিট আছে, এইরকম ধরনের জিনিস। মানে ও যাতে জিনিসটা বুঝতে না পারে ও অ্যাকচুয়ালি কি খাচ্ছে, এইটা একটা জিনিস। তাহলে অনেকেই বলবেন ওর বোঝার দরকার নেই ও কি খাচ্ছে, নিশ্চয়ই, কিন্তু ফার্স্টে ওকে জিনিসটাকে বুঝতে দিন যে হি অর শি ইজ লাইকিং দ্য টেস্ট। ওয়ান্স হি অর শি লাইকস দ্য টেস্ট, হ্যাঁ এই খাবারটা তো আমার বেশ ভালো লাগছে, তারপর ওর সামনে আস্তে আস্তে ডিসকাস করুন, এটাই জানো তো আমি এটা দিয়েছিলাম, তুমি তো এটা পছন্দ করো না, কিন্তু এটা তো এটাই ছিল, ভালো লাগছে কি না। এইভাবে বাচ্চাকে বাচ্চার ল্যাঙ্গুয়েজে একটু বোঝানোর চেষ্টা করুন। নেক্সট যেটা আমি মায়েদের বা যারা বাচ্চাটি রান্না করছেন বলবো, বাচ্চার খাবার রান্না করার সময় স্পেশালি ভেজিটেবলস বড় সাইজ করে কাটবেন, তারপর দরকার হলে ওকে দেওয়ার সময় কেটে দেবেন ছোট সাইজে। ছোট সাইজ অলরেডি করে যদি রান্না করেন, তার ভাইটামিনস, যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলো থাকে, মিনারেলস, সেগুলো কিন্তু অনেকটাই জলের মধ্যে, গরম যে জলটা হচ্ছে, টেম্পারেচারটা হাই হয়ে যাচ্ছে, বয়লিং পয়েন্ট রিচ করে যাচ্ছে, লিচিং আউট হয়ে যাচ্ছে, সে জলটা অনেক সময় অনেকে ফেলে দেয়, অনেকে আবার ইউজও করে। তো আমার বক্তব্য হচ্ছে জিনিসগুলোকে একটু সাইজটা বড়ই রাখুন না বাচ্চাকে দেওয়ার সময়, তারপর নয়তো কেটে দিলেন। তাহলে এটা কিন্তু একটা টিপ বলতে পারেন, যেইভাবে একটু এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলোকে আমরা লিচ আউট করা থেকে একটু আটকাতে পারি। নেক্সট যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্রেন ফুডস। একটা বাচ্চা বড় হওয়ার পেছনে অনেক কিছু কাজ করে। পুরোপুরি হেলদি তাকে করার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, গুড কোয়ান্টিটি অফ কোয়ালিটি স্লিপ আমরা যেটা বলে থাকি সেটা দরকার, আর ডায়েটটা তো ইম্পর্টেন্ট। সুতরাং ব্রেন ফুডস বলে যদি কিছু আমরা বলে থাকি, বা উইচ আর গুড ফর ব্রেনস বা কগনিটিভ ফাংশন, সেগুলো হয় নাটস অ্যান্ড সিডস। বিভিন্ন ধরনের বাদাম, ওয়ালনাট হতে পারে, আমন্ড, ক্যাশু, পিস্তাশিও, প্রাইমারিলি আমরা হাইলাইট করে থাকি আমন্ড, ওয়ালনাট এগুলোকে, বাট বিভিন্ন রকম বাদাম হতে পারে, কারণ অনেক বাচ্চা আন্ডারওয়েট ইস্যুতে ভোগে, তাদের ক্ষেত্রে যত রকম নাটস আপনি ইন্ট্রোডিউস করবেন তত ভালো। ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে প্রোটিনের উপর, তাদের ডায়েটে যদি একটু সিডস, মিক্স সিডস রোস্টেড ফর্মে ইন্ট্রোডিউস করতে পারেন, কিছুই না, পাউডার করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিন, প্রত্যেক খাবারে মানে 1 টিস্পুন আ ডে এইভাবে যে কোনো একটা খাবারে অ্যাড করে বাচ্চাটিকে খাওয়ান, ইট উইল বি টেকেন কেয়ার অফ দ্য প্রোটিন পার্ট। নেক্সট হচ্ছে ফ্যাটি ফিশ। এটা বিদেশে খুব চল ফ্যাটি ফিশ, এখানে ফ্যাটি ফিশ ওভাবে অ্যাজ সাচ পাওয়া যায় না, কিন্তু আমরা যেটা করতে পারি বিভিন্ন রকমের মাছ খাওয়াতে পারি। অনেক বাচ্চাদেরই সমস্যা হচ্ছে ও তো মাছ খায় না, ও খুব চিকেন খায়, প্রন খায়, মাটন খায়। আবারও বলছি এটা বাচ্চার সমস্যা নয়, বাচ্চা প্রথমে হয়তো খেতে চাইবে না কারণ ওই জিনিসটা টেস্ট করেনি আগে কখনো, কিন্তু আপনার এন্ড থেকে বিভিন্নভাবে চেষ্টা করে করে মাছটাকে ওর ডায়েটে কিন্তু রাখতেই হবে। ইটস ভেরি এসেনশিয়াল যদি আপনি নন ভেজিটেরিয়ান হন, অফকোর্স। নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো, গ্রিন লিফি ভেজিটেবল, যেটাকে আমরা শাক বলে থাকি। বর্ষাকালে শাকটা অনেকে অ্যাভয়েড করেন, যদি ভালো করে ধুতে না পারেন অ্যাভয়েড করাটাই ভালো, নয়তো আমার মনে হয় ডেইলি ডায়েটে একটু করে হোক শাকটা রাখা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের মধ্যে কনস্টিপেশন একটা ইস্যু খুব দেখা যায়, ল্যাক অফ ফাইবার যদি থাকে ডায়েটে, সেই কারণে। তো এটা কিন্তু একটা খুব ন্যাচারাল ওয়ে যেভাবে কিন্তু ফাইবারটাকে ইন্ট্রোডিউস করা যায়, ওর ডায়েটে রাখা যায়। নেক্সট হচ্ছে ডিম। নন ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে ডিমটা খুব একটা ভালো খাবার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করার জন্য। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো আছেই ডাল, লেন্টিলস, লেগিউম, রাজমা, কাবলি চানা, এইগুলো তো আছে, এইগুলোই তারা এক্সপ্লোর করতে পারেন। ব্রেন ফুডসের মধ্যে মেনলি আমরা প্রোটিন, ফ্যাট এগুলোকে হাইলাইট করে থাকি। ব্রেন ফুডের মধ্যে ডিএইচএ, ইপিএ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই কম্পোনেন্টগুলো খুব ইম্পর্টেন্ট হয় ফর ওভারঅল ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগেন ইমপ্রুভিং দ্য কগনিটিভ ফাংশন। নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমিউনিটি, যেটাও কিনা ভেরি ভেরি এসেনশিয়াল। ইমিউনিটিটা একদিনে, এক সপ্তাহে, ইভেন হয়তো অনেকটা টাইম, এক মাসেও হয়তো ডেভেলপ করার সময় হয় না। ইট টেকস টাইম টু
grow a proper immunity of a baby বলুন, of a toddler বলুন, যাই বলুন। সেম থিং, ডায়েটে এমন কিছু রাখতে হবে যেটা ওভারঅল ইমিউনিটিটাকে আস্তে 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 বাড়াবে। তো সেগুলো আমরা ডায়েটে কি রাখতে পারি? ডায়েটে এমন কিছু রাখতে হবে যেগুলো ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস, যেরকম সাইট্রাস ফ্রুট হতে পারে, মানে লেবু জাতীয় ফল, পেয়ারা হতে পারে, আমলকি হতে পারে, কমলা লেবুর সিজনে কমলা লেবু, নয়তো মোসাম্বি হতে পারে, এইরকম হাই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েডস যুক্ত খাবার। আর হতে পারে, আমরা যেহেতু ইন্ডিয়ানদের মধ্যে একটা সুবিধা হচ্ছে বিভিন্ন রকমের আমরা মশালা স্পাইসেস ইউজ করে থাকি। ডেফিনেটলি আপনার বাচ্চা যতটা স্পাইসেস নিতে পারবে ততটাই আপনি ওর ডায়েটে রাখবেন, কিন্তু অনেক স্পাইসেস ইউজ করার চেষ্টা করবেন। এইটুকু লিমিটেড না যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরকম কিছু। হিং ইউজ করতে পারেন, একটু মৌরি ইউজ করতে পারেন, যেগুলো সচরাচর হয়তো আমরা ডেইলি ডায়েটে আদারওয়াইজ বাঙালি রান্নায়ও হয়তো রাখি না, কিন্তু আপনি চেষ্টা করবেন এইভাবে ভ্যারাইটি অফ ইন্ডিয়ান স্পাইসেস যদি ওর ডায়েটে রাখা যায়। নেক্সট যেটা বলবো, অ্যাগেন প্রোটিন ফুড। প্রোটিনটা খুব এসেনশিয়াল গ্রোয়িং চিলড্রেনের ক্ষেত্রে, ইমিউনিটির ক্ষেত্রেও ততটাই ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ নাটস, সিডস অ্যান্ড শাকসবজি। এই জিনিসগুলো যদি আমরা ডেইলি ডায়েটে একটা বাচ্চার রাখতে পারি তাহলে কিন্তু ইমিউনিটি, ব্রেন ডেভেলপমেন্ট, ওভারঅল যে বডিলি ফাংশন মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সব দিক দিয়ে বাচ্চাটি কিন্তু খুবই সুস্থ থাকবে। চট করে ওই সর্দি কাশি বা অনেকের থাকে ল্যাক অফ এনার্জি, আমার বাচ্চার ওয়েট ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ল্যাক অফ এনার্জি, কোনো কমপ্লেন্টস কিন্তু আসার কথা না। কারণ এই জিনিসগুলো যদি একটা বাচ্চার ডায়েটে থাকে তাহলে সে সম্পূর্ণভাবে সব রকম দিক দিয়ে কিন্তু নিউট্রিশন পেয়ে যাচ্ছে, তার অ্যাজ সাচ সাপ্লিমেন্টের দরকার হচ্ছে না। আজকাল অনেক গামিজও বেরিয়েছে, অনেক কোম্পানিজ বার করেছে, ওগুলো একটু দেখে নিতে পারেন অ্যাডেড সুগার আছে কিনা। পেছনে অনেক সময় থাকে, অনেক সময় মানে OL দিয়ে সুগারটার নাম শেষ হচ্ছে, আপনার পক্ষে হয়তো বোঝা ডিফিকাল্ট। অ্যাগেন আমি বলবো কোনো কোয়ালিফাইড পার্সনের কাছ থেকে পরামর্শ নিন, কারণ আপনি হয়তো বুঝতে পারছেন না এটা একটা সুগার। তো এইভাবে জিনিসটাকে, গামিটাকে একটু সুইটনেস ইম্পার্ট করার জন্য, যাতে বাচ্চারা খেতে চায়, অবভিয়াসলি তাদের প্রোডাক্টটাও যাতে সেল হয়, এইভাবে এরকম অনেক গামিজ বেরিয়েছে যে ইমিউনিটি গামিজ বা ব্রেন ডেভেলপমেন্টের গামিজ। আই ডোন্ট রিয়েলি থিঙ্ক সেগুলো দরকার হয় যদি ডায়েটে তার এমনি ন্যাচারালি সব আসছে। তো ডায়েটটা নিয়ে বাচ্চাদের একটু ভাবুন, একটু সময় দিন, বাচ্চাদের পেছনেও সময় দিন, পড়াশোনা তো আছেই কিন্তু ডায়েটটাও খুব ইম্পর্টেন্ট। নমস্কার।